টেন্স শব্দটা টাইম থেকে আসছে। হ্যাঁ, টেন্স মানে হলো টাইম। আমরা জানি টাইম মানে কি? সময়। টাইম মানে সময়। আচ্ছা, টেন্স হলো টাইম। তাহলে টেন্স কি? টেন্স হলো ক্রিয়া সংঘটিত হওয়ার সময়। আচ্ছা, তাহলে আমরা দেখি টেন্স নিয়ে আমরা কাজ করি। টেন্স শব্দটার উৎপত্তি সেটা দেয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন। টেন্স শব্দটার উৎপত্তি হচ্ছে টাইম থেকে। টাইম মানে হলো সময়। তাহলে টেন্স কি? টেন্স হলো ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। টেন্স হলো ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকে। ভার্ব ইজ এ মাস্ট অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের জন্য ভার্ব হলো অত্যাবশ্যকীয় অংশ বা এসেনশিয়াল পার্ট। ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। তাহলে এখন ওই ভার্বটা কোন সময়ে সংগঠিত হয় সেটা নির্দেশ করাই হলো টেন্সের কাজ। তাহলে টেন্স কি? টেন্স হলো টাইম থেকে আসছে। টাইম মানে সময়। টেন্স বলতেছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। ক্রিয়া কখন সংগঠিত হয়? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বলা হয় টেন্স। আচ্ছা, এখন ক্রিয়া কখন সংগঠিত হয় এটা আমরা জানি। ক্রিয়ার কাল হলো তিন প্রকার। ক্রিয়া সংগঠনের সময় বা কাল, ক্রিয়া সংগঠনের সময় বা কাল হলো তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স। বর্তমানে কোনো কাজ সংগঠিত হয়, সচরাচর কোনো কাজ সংগঠিত হয়, সচরাচর হয় বুঝাইলে সেটা আমরা বলবো প্রেজেন্ট টেন্স। বর্তমানে চলছে বা চলিতেছে, চলছে বা চলিতেছে এরকম বুঝাইলে সেটি হলো প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা জানি যে চিরন্তন সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত সত্য। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য, এটা হলো প্রেজেন্ট টেন্স। আবারও বলছি, কোন একটা সেন্টেন্সে ক্রিয়া সংগঠিত হয়, ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কাল হলো তিন প্রকার। হ্যাঁ, জেনারেলি যে কাজটা ঘটে, যে কাজটা হয়। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? এখন কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কাল হলো তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হলো ফিউচার টেন্স। বর্তমানে যে কাজটা সংগঠিত হয় বা হচ্ছে এরকম বোঝালে সে কাজটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা বলতেছি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য যেগুলো বোঝাবে তারা হলো প্রেজেন্ট টেন্স। এরপরে অতীতকাল ধরে চলে আসছে, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা সেই সৃষ্টি জগতের শুরু থেকে চলছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। তার মানে কি? এটা কি চিরন্তন সত্য। বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য বুঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এরপরে পাস্ট টেন্স বলতে আমরা কি বুঝি? পাস্ট টেন্স বলতে আমরা বুঝি যে কাজটা অতীতে সংঘটিত হয়েছিল, অতীতে সংঘটিত হয়েছিল। তাহলে অতীতে যে কাজটা সংঘটিত হয়েছিল তাকে আমরা বলতেছি পাস্ট টেন্স। অর্থাৎ সোজা বাংলায় 1 সেকেন্ড আগে যে কাজটা সংঘটিত হয়ে গেছে, 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড কাজটা সংঘটিত হয়ে গেছে তাকে আমরা বলতেছি অ্যাগো, কথাটা উল্লেখ থাকবে 1 সেকেন্ড অ্যাগো, 1 সেকেন্ড আগেও সংঘটিত হয়েছিল এরকম বোঝালে তাকে আমরা বলবো পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স বলতেছে 1 সেকেন্ড পরে, মানে ফিউচারে যে কাজটা সংঘটিত হবে, ভবিষ্যতে যে কাজটা সংঘটিত হবে তাকে আমরা বলতেছি ফিউচার টেন্স। আবার বলছি, জেনারেলি সচরাচর যে কাজটা হয় সেটা প্রেজেন্ট টেন্স। 1 সেকেন্ড আগে যে কাজটা সংঘটিত হয়েছিল, 1 সেকেন্ড অ্যাগো, অতীতে হয়েছিল, তাকে আমরা বলবো পাস্ট টেন্স। আর যে কাজটা ফিউচারে সংঘটিত হবে তাকে বলবো কি? ভবিষ্যতে সংঘটিত হবে, তাকে বলতেছি ফিউচার টেন্স। এইভাবে আমরা জানি যে টেন্স প্রধানত তিন প্রকার। আচ্ছা, তাহলে একে একে সবগুলো টেন্স আমরা কাজ করি। প্রথমে যে টেন্স আমরা পড়বো সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে আমরা পড়ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি যদি চিনতে চান, অনেকভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনা যায়। প্রধানত একটা টেন্স চেনা যাবে তিন ভাবে। একটা হলো টেন্সের ইংরেজি মার্কার থাকে, ইংলিশ কিছু মার্কার থাকে, সেই মার্কার দেখে চিনবেন এটা প্রেজেন্ট টেন্স না কোন টেন্স। এরপরে বাংলায় কিছু মার্কার থাকে, সেই মার্কার দেখে চেনা যাবে যে এটা কোন টেন্স। এরপরে আমরা দেখব স্ট্রাকচার থাকে, প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার দেখলেও আপনি চিনতে পারবেন যে এটা কোন টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি মার্কার চিনতে চান তাহলে আপনার প্রথমে শীটে চলে যাবেন। শীটে এখানে একটা ছক দেয়া আছে, 2 নম্বর পেজে ডান পাশে দেয়া আছে কিছু শব্দ, এগুলো মুখস্থ রাখতে হবে। কিছু শব্দ যেমন ওফেন, ইউজুয়ালি, নরমালি, জেনারেলি,
অ্যাট টাইমস মাঝে মাঝে, ঠিক আছে, অকেশনালি, এভরি নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন, এভরি উইকস, এভরি মান্থ, এভরি ইয়ার, এগুলো যদি থাকে তাহলে আমরা বলবো কি, এরা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মার্কার। এরা হলো ইংলিশ মার্কার। এরা নির্দেশ করবে আপনার সেন্টেন্সের ভার্বটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মার্কার কি সেটা দেওয়া আছে, এগুলো মুখস্থ করে নেবেন। এটা গেল ইংরেজি মার্কার। এখন যদি বাংলায় মার্কার চিনতে চান তাহলে বাংলায় আমরা বেশ কিছু ক্রিয়াকে নিই, যেমন কর, খা, পর, এরা হলো ক্রিয়ার মূল। কর, খা, পর, এরা কি ক্রিয়ার মূল। আচ্ছা, এখন বলা হচ্ছে এই ক্রিয়ার মূল, কয়েকটা ক্রিয়ার মূলকে যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন তাহলে এই ক্রিয়ার মূল থেকে আপনি চিনতে পারবেন যে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শনাক্ত করবেন। যদি আপনি ফার্স্ট পারসন দেন আমি বা আমরা, আমি বা আমরা, তাহলে এদের ক্রিয়ার রূপটা কি হবে একটু দেখি। বলবে আমি করি, আমরা খাই, আমরা পড়ি। আমি করি, আমরা খাই, আমরা পড়ি। তাহলে ফার্স্ট পারসন দিলে এদের প্রত্যেকের সাথে আমরা দেখবো রস্বইকার আছে। কি আছে? রস্বই, রস্বই, রস্বই। পর যোগ রস্বই, খা যোগ রস্বই, কর যোগ রস্বই। তাহলে প্রত্যেকটার সাথে কি আছে? রস্বই আছে। আমি যদি সেকেন্ড পারসন দিই, আমির জায়গায় যদি তুমি বা তোমরা দিই, তুমি বা তোমরা, তাহলে ক্রিয়ার রূপটা কি হবে? যে কোনো ধাতুর সাথে, সেক্ষেত্রে ক্রিয়ার রূপটা হবে তুমি করো, তোমরা করো, এখানে ও। তুমি খাও, তোমরা খাও, এখানে কি? ও। এরপরে তুমি পড়ো, তোমরা পড়ো, এখানে কি আছে? ও আছে। এর প্রত্যেকটাতে কি আছে? ও আছে। ঠিক আছে? তাহলে ক্রিয়ার যে মূল আছে, এই ক্রিয়ার মূল দেখে আমরা টেন্স চিনতে পারবো। যদি প্রত্যেকটা ক্রিয়ার সাথে রস্বই, 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 সেকেন্ড পারসনের জন্য ও, 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 থার্ড পারসন দিলে কি হয়? আমি কই আটকে আছি? আমি তো নড়তেছি, ক্যামেরা তো ঠিকই আছে। থার্ড পারসন দিলে আমরা জানি থার্ড পারসন সে, সিঙ্গুলার হলো সে, প্লুরাল হলো তারা। সে বা তারা দিলে আমরা বলতে হবে সে বা তারা কাজটা করে, এখানে কি আছে? এ। এরপরে তারা খায়, সে খায়, এখানে কি আছে? অন্তস্থ। তারপর আমি যদি বলি তারা পড়ে, সে পড়ে, এখানেও কি আছে? এ। এর প্রত্যেকটাতে কি আছে? এ। তাহলে এরকম ভাবে এ অন্তস্থ বা এ রস্বইকার বা ওকার, এগুলো দেখে আমরা চিনতে পারবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনাকে যদি ট্রান্সলেশন একটা টেন্স এরকম দেয় যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে কি আছে? এ আছে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাহলে এ আছে। এরপরে যদি এরকম বলে যে তোমরা নিয়মিত পড়াশোনা করো, এরকম, তোমরা নিয়মিত পড়াশোনা করো, এরকম যদি আমাকে ট্রান্সলেশন দেয় তাহলে আমি কি বলবো? আমি বলবো যে এদেরকে আমরা যে টেন্সটি করতে হবে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভাবে ইংরেজিতে মার্কার দেখে যেমন টেন্স চেনা যায়, ঠিক তেমনি বাংলাতেও মার্কার দেখে টেন্স চেনা যায়। এরপরে আমরা আসি স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়। আমরা যতবার টেন্স পড়ি, আমাদেরকে টেন্স যখন পড়ানো হয় সব সময় দেখা যায় যে অধিকাংশ সময় আমাদেরকে শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার পড়ায়। এই জন্য আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার জানিও না, পড়তেও চাই না, তখন আমাদের টেন্স চিনতেই সমস্যা হয়ে যায়। অনেক সময় পরীক্ষায় সেন্টেন্স দেয়, দিয়ে বলবে এটা কোন টেন্স, সেন্টেন্স দিয়ে বলবে এটা কোন টেন্স। সেন্টেন্স দিয়ে যখন বলবে এটা কোন টেন্স, তখন আমরা বলবো কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট তারপরে যদি ভার্বের এক নাম্বার ফর্ম থাকে, এক নাম্বার ফর্ম মানে হলো প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট তারপরে ভার্বের এক নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে আমরা বলবো সেটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট তারপরে ভার্বের এক নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হলে তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এরপরে কি বসবে? এরপরে যে কেউ বসতে পারে। আমরা যখন ভার্ব পড়েছি তখন আমরা জানি একটা ভার্বের পরে কেউ থাকবে না, ইন্ট্রানজিটিভ। ভার্বের পরে প্রিপোজিশন থাকলে ইন্ট্রানজিটিভ, ভার্বের পরে অ্যাডভার্ব থাকলে কি হয়? ইন্ট্রানজিটিভ। আবার ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে এই ভার্বকে বলি ট্রানজিটিভ, ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে ভার্বকে বলি লিঙ্কিং ভার্ব। সুতরাং এরপরে কে হবে না হবে তাতে আমার কোনো কাজ নাই। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনবো শুধু একটু দেখে, সাবজেক্ট তারপর হবে ভার্বের এক নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে ফর্মের সাথে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এস বা এস যুক্ত হতে পারে, যে ফর্মের সাথে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে এস বা এস যুক্ত হতে পারে সেটা হলো প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এবারে আমরা দেখি প্যাসিভ ভয়েস থেকে। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বলতেছে আমরা জানি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে যাই তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে তাকে প্যাসিভ ভয়েসে কি করতে হয়? সাবজেক্ট করতে হয়। আবার আমরা এটাও জানি যদি অবজেক্ট দেয়া না থাকে তাহলে আমরা সাবজেক্ট ধরে নিব। সাবজেক্ট কি করব? ধরে নিব। যেমন বলতেছে ক্রিকেট ইজ লাইকড এভরিহোয়ার ইন বাংলাদেশ, ক্রিকেট ইজ লাইকড এভরিহোয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের সর্বত্র ক্রিকেট খেলাকে পছন্দ করা হয়।
আর কে করে দেয়া নাই, আমরা চাইলে সাবজেক্ট ধরে দিব, আমি বলবো উই, আমরা বলবো পিপুল, তাহলে উই লাইক ক্রিকেট অথবা পিপুল লাইক ক্রিকেট, তাহলে একটা সাবজেক্ট থাকবে। এরপরে আমরা জানি প্যাসিভ ভয়েস করতে হলে ভি3 লাগে, প্যাসিভ ভয়েস করতে হলে কি লাগে, ভি3 লাগে, কিন্তু এই ভি3 আগে একটা অক্সিলারি লাগবে, সেটি হলো এম ইজ আর। আবারও বলছি, কোন একটা প্যাসিভ ভয়েস করতে গেলে ভি3 ছাড়া প্যাসিভ ভয়েস করা যায় না, কি ছাড়া প্যাসিভ করা যায় না, ভি3 ছাড়া প্যাসিভ করা যায় না। এরপরে আমরা জানছি যে ততক্ষণ পর্যন্ত আমরা ভি3 করতে পারবো না যতক্ষণ না এখানে কি দিব, অক্সিলারি দিব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি হলো এম ইজ আর, প্রেজেন্টের অক্সিলারি হলো এম ইজ আর, ঠিক আছে। তাহলে এভাবে একটা টেন্স চিনবো আমরা, তিন ভাবে টেন্স চিনতে পারি। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি, মার্কার দেখবো, জেনারেলি, অফেন, নরমালি, ইউজুয়ালি, টাইমস, নাও এন্ড দেন। দ্বিতীয়ত আমি বাংলা দেখবো, পড়ি, খাই, যাই, পরে, ঘুমাই, খাই, যাই, পৃথিবীর চারদিকে, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এরকম দেখলে বাংলা দেখে আমি চিনবো কি, প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর আমরা স্ট্রাকচার দেখবো, সাবজেক্ট, তারপর ভার্বের 1 নাম্বার, সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম যার সাথে এস বাই এস যুক্ত হতে পারে। এবারে দেখি যে একটা এক্সাম্পল দেখি, বলতেছে হি রাইটস এ লেটার। কেউ যদি রাইট লেখে তাহলে ভুল হবে, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি দিতে হবে, এস বাই এস দিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি করতে হবে, এস বাই এস যুক্ত করতে হবে, বলতে হবে হি রাইটস এ লেটার। এটা গেল অ্যাক্টিভ ভয়েস। একে যদি আমি প্যাসিভ করি তাহলে এই সেন্টেন্সের অবজেক্টকে কি করে দিতে হবে, সাবজেক্ট, এ লেটার। আমরা জানি প্যাসিভ করতে হলে ভি3 লাগে, ভি3 ছাড়া প্যাসিভ করা যায় না, তাহলে মেইন ভার্বের 3 নাম্বার দিলাম, এ লেটার রিটেন। ততক্ষণ পর্যন্ত আমি ভি3 করতে পারবো না যতক্ষণ কি না দিব, অক্সিলারি। তাহলে কি হলো, থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ইজ, এ লেটার ইজ রিটেন, এখন কি করতে হবে, বাই হিম, এ লেটার ইজ রিটেন বাই, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে টাইপের ভুল সচরাচর হয় তার একটা হলো, এখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকে কিন্তু এখানে পোলাপান এস বাই এস দেয় না, ঠিক আছে। যেমন ইংলিশে নিয়ে কাজ করা হয়, যেমন হি হলো থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু পোলাপান কি করেনি, এস বাই এস দেয়নি, এক। 2 নাম্বার, এই হি রাইটস এ লেটার, এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স। একে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে অনেকে এরকম করে, হি ডাজেন্ট রাইটস এ লেটার, হি ডাজেন্ট রাইটস এ লেটার। এখন কেউ কেউ আছে যারা এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার দেখে এখানে এস দেয়, কিন্তু এখানে ডু থেকে কি করা হয়েছে, ডাস, ডু থেকে কি করা হয়েছে, ডাস। এখানে একবার তো এস বাই এস দেয়াই হয়েছে, নতুন করে আবার এস এস দেওয়ার দরকার নাই, ওকে। আর যদি ইন্টারগেটিভ করতে হয় তাহলে পোলাপান যে টাইপের ভুল করে সেটা হলো ডাজেন্ট হি, তারপরে আবার এখানে আসে করে রাইটস। এখানে তো এস বাই এস আছে, এখানে নতুন করে কিসের দরকার নাই, এস বাই এস এর দরকার নাই। তাহলে কি করতে হবে, ডাজেন্ট হি রাইট এ লেটার। এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো একটা সেন্টেন্স আপনাকে দেয়া হয় তাহলে আপনি বলে মনে রাখবেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস যুক্ত হয়, কিন্তু যখন নেগেটিভ করি তখন তো ডাজ বসে, হির জন্য সির জন্য কি বসে, ডাজ বসে, তাহলে এর পরবর্তীতে নতুন করে এস এস দেওয়ার দরকার নাই। আবার যখন আমি ইন্টারগেটিভ করব তখনও ডু না আছে, ডাজ, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজ আছে, সুতরাং এখানে এস বাই এস এর দরকার নাই। সোজা কথায় কেউ যদি মনে রাখতে চান তাহলে এরকম সামান্য কথায় মনে রাখলে চলবে, সেটা হচ্ছে ডু ডাজ ডিড এরপরে ভার্বের বেস ফর্ম বসে, ডু ডাজ ডিড এরপরে যদি আপনি ভার্ব বসাতে চান তাহলে ভার্বে কোন ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। ডু ডাজ ডিড এরপরে ভার্বের বেস ফর্ম বসে। কেন ডিড লিখতেছি, অনেকে এরকম করে, হি ডিড নট রোট এ লেটার, হি ডিড নট রোট এ লেটার। তারা এখানে তো নেগেটিভ আছে না, সরি এখানে তো পাস্ট আছে, আবার এখানেও পাস্ট করে দিচ্ছে, রোট করে দিচ্ছে, করা যাবে, যাবে না। তাহলে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানবো যে ডিড এর পরে কোন ফর্ম বসে, বেস ফর্ম, ডিড নট রাইট, হি ডিড নট রাইট এ লেটার। আচ্ছা, তাহলে প্রেজেন্ট হোক আর পাস্ট হোক আমরা জানবো যে ডু ডাজ ডিড এরপরে ভার্বের বেস ফর্ম বসে, ডু ডাজ ডিড এরপরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য আমরা কি শিখলাম, প্রথমে আমরা মার্কারস দেখলাম যে ইংরেজিতে কিছু মার্কার আছে, তারপরে আমরা বাংলা পড়লাম, এরপরে আমরা স্ট্রাকচার পড়লাম। এবারে আমরা দেখি যে কখন কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কখন কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, কখন কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা আমরা প্রথমে যে শীটে চলে যাই, শীটে গেলে আমি প্রথমে পাবো ইউনিভার্সাল ট্রুথ।
শুরুতেই এখানে দেওয়া আছে কি ইউনিভার্সাল ট্রুথ, যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পরেরটাতে দেওয়া আছে জেনারেল ট্রুথ, জেনারেল ট্রুথ নিত্য সত্য বুঝাইতে, যেমন হানি ইজ সুইট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সবাই জানে সবাই মানে, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরেরটা বলতেছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য, যেমন কিনা মামুন টেক্স এক্সারসাইজ এভরিডে, এখানে এভরিডে এর নিচে আমরা দাগ দিতে পারি, যদি এভরিডে থাকে তাহলে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে বাধ্য, যদি এভরিডে থাকে তাহলে কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে সেন্টেন্সে বলতেছে অতীতকালের কোনো কাজ বর্তমান রূপে দেখাতে, অতীতের কোনো কাজ বর্তমান রূপে দেখাতে, কোনো একটা গল্পে বলতেছে, সিরিয়ালি বলতেছে, আগে ক্ষমতায় আসলো বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, ঠিক আছে, এরকম একে একে যদি সিরিয়ালি ঘটনাটার বর্ণনা দেয়, অতীতের ঘটনা কিন্তু বর্তমান কালে দেখাতে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। এই পয়েন্টটা বলতেছে লেখক বা বক্তার উক্তি হুবহু যদি তার মুখ দিয়ে বলা হয়, সোজা বাংলায় যদি ডিরেক্ট স্পিচ কি হয়, ডিরেক্ট স্পিচ। আমরা জানি স্পিচ বা ন্যারেশন কয় প্রকার, দুই প্রকার, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচ মানে যার কথা তার মুখ দিয়ে যদি বলিয়ে নিই তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে কন্ডিশনাল সেন্টেন্সে, কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য, যেহেতু বলছে শর্তযুক্ত বাক্য সেহেতু কন্ডিশনাল সেন্টেন্সে ইফ থাকতে পারে, কে থাকতে পারে, ইফ। তাহলে আমরা একটু কন্ডিশনাল সেন্টেন্স, আমাদের শীটে মনে হয় 13 না 14 নম্বর লেকচার সেটা আলোচনা আছে, কিন্তু আমরা যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দুইটা কন্ডিশনাল হতে পারে, ওই দুইটা কন্ডিশনাল নিয়ে আমরা একটু সামান্য আলোচনা করব আজকে। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি বললাম, শর্তযুক্ত বাক্য, যেহেতু শর্তযুক্ত বাক্য বলেছে সেহেতু এই সেন্টেন্সগুলোতে ইফ বসে। এখন ইফ কোন একটা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, ইফ কোন একটা সেন্টেন্সের মাঝেও বসতে পারে। ইফ যদি শুরুতে বসে কমা লাগে, ইফ যদি মাঝে বসে কমার দরকার নাই। আচ্ছা, ইফ যদি শুরুতে থাকে তাহলে প্রথম ক্লোজটার সাথে যাবে, আর ইফ যদি মাঝে থাকে তাহলে পরের ক্লোজটার সাথে যাবে। ইফ যেই ক্লোজের সাথে যাবে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লোজ। কোন ক্লোজ বলি, সাবঅর্ডিনেট ক্লোজ। আর বাকি যে ক্লোজটা থাকে তার নাম হলো মেইন ক্লোজ, বাকি যে ক্লোজটা থাকে তার নাম হলো মেইন ক্লোজ। আবার বলতেছি, কন্ডিশনাল মানে হলো শর্তযুক্ত বাক্য, কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য, শর্ত মানে হলো ইফ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত হতে পারে, ইফ ছাড়াও হতে পারে। আমরা বিস্তারিত ব্যতিক্রম শিখবো যেদিন কন্ডিশনাল পড়বো সেদিন। আজকে শুধু একটু সামান্য কিছু আলোচনা করি, সেটা হলো ইফ সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। শুরুতে থাকলে মাঝখানে কি লাগে, কমা লাগে। ইফ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তো মাঝখানে কমা লাগে, যদি মাঝে থাকে তাহলে কমার দরকার নাই। ইফ যদি শুরুতে থাকে তাহলে প্রথম ক্লজটার সাথে যাবে, আর মাঝে থাকলে পরেরটার সাথে যাবে। ইফ যার সাথে যায়, হোয়েন যার সাথে যায় তাদেরকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এরকম ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ। বাকি যেটা আছে এটার নাম হলো মেইন ক্লজ। এখন বলা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা মেইন ক্লজ যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সের নাম কি হবে, সেটার নাম হবে কমপ্লেক্স সেন্টেন্স। একটা সাবঅর্ডিনেট একটা মেইন ক্লজ যদি থাকে তাহলে সেই সেন্টেন্সের নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স গুলো কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এবারে আমরা দেখি কন্ডিশনাল হলো চার প্রকার। কন্ডিশনাল কয় প্রকার, চার প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড, আরেকটা কি জিরো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আরেকটা হলো জিরো কন্ডিশনাল। এখন বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল কি, ফার্স্ট কন্ডিশনাল হলো রিয়াল কন্ডিশনাল, যেটা ঘটা সম্ভব, যেটা ঘটা সম্ভব। কেউ কাউকে দাওয়াত দিচ্ছে, এখন বলতেছে দুই বন্ধুকে দাওয়াত দিচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে তুই যদি যাস তাহলে আমি যাব, তুই যদি যাস তাহলে আমি যাব। এক্ষেত্রে বলবে ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম যদি তুমি আসো, আই উইল গো তাহলে আমি যাব। ইফ ইউ কাম আই উইল গো, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। যতগুলো কন্ডিশনাল আছে তার মধ্যে প্রথম কন্ডিশনাল নিয়ে আমরা পড়ছি এখন, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। বলতেছে কি ইফ ইউ কাম যদি তুমি আসো, আই উইল গো তাহলে আমি যাব, এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। ওকে, এখন বলা হচ্ছে ইফ কোন সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। ইফ যদি মাঝে বসে তাহলে পুরা বংশধর সহই পরে চলে যায়। ইফ শুরুতে যাদের যাদের সাথে ছিল পুরাটাই শেষে চলে যাবে। তাহলে এখানে হয় এরকম ইফ ইউ কাম, আর বাকি যে পার্টটা থাকে এই পার্টটা সামনে
চলে আসে, এসে বলবে এরকম আই উইল গো, আই উইল গো ইফ ইউ কাম, আই উইল গো ইফ ইউ কাম। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনাল যেটা, ফার্স্ট কন্ডিশনালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসতে পারে, সেটা কিভাবে বসে বলতেছে ইফ ইউ কাম, ইউ কাম এটা হলো প্রেজেন্ট। ঠিক আছে, সাবজেক্ট তারপর ভার্বের এক নাম্বার, সাবজেক্ট তারপর ভার্বের এক নাম্বার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ ইউ কাম আই উইল গো, অথবা পরেরটা আগে আগেরটা পরে, আই উইল গো ইফ ইউ কাম। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। কন্ডিশনাল নিয়ে যেদিন আমরা পড়বো সেদিন বিস্তারিত জানা যাবে। আরেকটা জায়গায় ইনডেফিনিট টেন্স হয়, সেটা হলো জিরো কন্ডিশনালে। জিরো কন্ডিশনালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। জিরো কন্ডিশনাল কি বলতেছে, জিরো কন্ডিশনাল বোঝাবে বৈজ্ঞানিক সত্য অথবা চিরন্তন সত্য। বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য এরকম বোঝালে তাকে আমরা বলি কি জিরো কন্ডিশনাল। বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বোঝালে তাকে আমরা বলি জিরো কন্ডিশনাল। আচ্ছা, আর বৈজ্ঞানিক সত্যটা কি টাইপের সত্য হবে একটু দেখি। এটা হচ্ছে আপনাদের মধ্যে যারা অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিল, তারা বেশ কিছু অঙ্ক করে আসছেন। তার মধ্যে ফিজিক্সের একটা অঙ্ক ছিল দৈর্ঘ্য প্রসারাঙ্ক। দৈর্ঘ্য প্রসারাঙ্ক, ক্ষেত্রফল প্রসারাঙ্ক, প্রস্থ প্রসারাঙ্ক। অর্থাৎ যদি ধাতব পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা প্রসারিত হয়। এটা কি হয়? প্রসারিত হয়। যে বাংলাদেশের একটা মেটালকে বা লোহাকে যদি তাপ দেই, এটা যেমন প্রসারিত হবে, আমেরিকাতেও হবে, রাশিয়াতেও প্রসারিত হবে। তাহলে ধাতব পদার্থকে উত্তপ্ত করলে এটা কি হয়? প্রসারিত হয়। এটাই সত্য। এরপরে বলতেছে বাংলাদেশের কোনো পানিকে যদি ঠান্ডা করা হয়, ঘনীভূত করা হয়, তাহলে এটা কি হবে? বরফে পরিণত হবে। ঠিক তেমনি আমেরিকাতে, রাশিয়াতে, যে কোনো দেশে গিয়ে পানিকে যদি কি করা হয়? ঠান্ডা করা হয়, এটা কি হবে? বরফে পরিণত হবে। আবার বলতেছে বাংলাদেশে যদি কোনো ব্যক্তি, সাকিব হোক, মুশফিক, তামিম, যেই হোক, কোনো প্লেয়ার যদি রোদের ভিতরে ম্যাচ খেলে, রোদে যদি দৌড়াদৌড়ি করে, তাহলে তার কি স্কিন পুড়ে যেতে পারে। যদি সৌদিতে যায় তাহলে কি হবে? পুড়বে না? সৌদিতে গেলে আরো বেশি পুড়বে। তাহলে বাংলাদেশে যেমন পুড়ে, অন্যান্য দেশে গেলেও রোদের ভিতরে যদি নড়াচড়া করে তাহলে কি হবে? দৌড়াদৌড়ি করে তাহলে পুড়ে যাবে। তাহলে এটাইকে বলা হয় বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। যখন এরকম বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বোঝাবে, তখন আমরা যে কন্ডিশনাল করব সেই কন্ডিশনালের নাম হলো জিরো কন্ডিশনাল। সেক্ষেত্রে যে রুলসটা হয় সেটা হলো ইফ হতে পারে অথবা হোয়েন হতে পারে। ইফ অথবা হোয়েন, তারপরে এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, পরে যেটা থাকে এটাও কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। আগেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এরকম एग्जांपल বলতেছে when metal becomes hot, when metal become hot, ধাতব পদার্থ যখন উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত করা হয়, it expands, it expands, এটা কি হয়? প্রসারিত হয়। এখানে becomes হলো ভার্বের এক নাম্বার, এখানকার expands হলো ভার্বের এক নাম্বার। তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হলো ধাতব পদার্থকে যদি আপনি উত্তপ্ত করা হয়, কি করা হয়? উত্তপ্ত করা হয়, তাহলে এটা কি হবে? প্রসারিত হবে। এটা হলো বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য। বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বুঝাইলে আমরা যেটি করব সেটি হলো জিরো কন্ডিশনাল। এরপর আমি চাইলে লিখতে পারি when water freezes, when water freezes, পানিকে যখন ঠান্ডা করা হয়, জমাকৃত করা হয়, it turns into ice। আবার আমি বলতে পারি if you run too long in the sun, আপনি যদি অনেক সময় ধরে রোদের ভিতরে দৌড়াদৌড়ি করেন, your skin burns, আপনার ত্বক কি হবে? পুড়ে যাবে। ঠিক আছে, এভাবে জিরো কন্ডিশনালে আমরা কি কিসের ব্যবহার দেখতে পাই? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার দেখতে পাই। আচ্ছা, এরপরে শীটে আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে এই 2 নাম্বার পেজের এইখানে সবার এক্স কোশ্চেনের উপরে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাক আর প্যাসিভ ভয়েসে থাক, সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট, প্যাসিভে থাকলেও কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। কেউ বলতেছে ডু ইট, এটা করো, ডু ইট। আমরা জানি 7 নাম্বার লেকচারে সেটা আমরা পড়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ভার্ব দ্বারা। তাহলে যখন বলতেছে ডু ইট, এই ডু হলো একটা ভার্ব, ডুটা কি একটা ভার্ব। আবার আমরা জানি যদি বলা হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন কি, তাহলে আমরা বলবো যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ। আচ্ছা, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এখন ডু ইট এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু যদি একে আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে বলতে হবে লেট ইট বি ডান। প্যাসিভ ভয়েসে করলে কি বলতে হবে? লেট ইট বি
ডান। তাহলে লেট, তারপরে ইট, তারপরে বি, তারপরে হলো ভি3, বি অক্সিলারি, তারপরে কি আছে ভি3, তার মানে এটা আছে প্যাসিভ ভয়েসে। একটা আছে অ্যাক্টিভ ভয়েসে, আরেকটা কিসে আছে প্যাসিভ ভয়েসে। এখন যদি এই উপরের সেন্টেন্স ডু ইট দিয়ে জিজ্ঞেস করে এটা কোন টেন্স, তাহলে আমার বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার নিচেরটা দিয়ে যদি জিজ্ঞেস করে এটা কোন টেন্স, তখন আমার বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা মানে অ্যাক্টিভ ভয়েস হোক আর প্যাসিভ ভয়েস হোক, তাকে আমরা কি বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা বিষয় আমরা জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা। ওকে, আচ্ছা। আরেকটা বিষয় এখানে লেখা আছে 2 নম্বর শীটের সবার উপরে, এই যে এখানে 2 নম্বর শীট বলতেছে যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না তাদেরকে কন্টিনিউয়াস এর বদলে ইনডিফিনিট করতে হয়। কন্টিনিউয়াস এর বদলে কি করতে হয়, ইনডিফিনিট টেন্স করতে হয়। এক্ষেত্রে আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না তাদেরকে স্ট্যাটিক ভার্ব বলা হয়। 5 নাম্বার লেকচার শিটে এগুলো আমরা পড়ছি। যে সকল ভার্বের কন্টিনিউয়াস হয় না তাদেরকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। আমরা জানি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, চাইলে আমরা ভাগ করতে পারি। একটা হলো স্ট্যাটিক ভার্ব আর একটা হলো ডাইনামিক ভার্ব। স্ট্যাটিক আর হলো ডাইনামিক, 5 নাম্বারে এগুলো লিখে দেওয়া হয়েছে সবাইকে। একটা হলো স্ট্যাটিক ভার্ব আর একটা হলো ডাইনামিক ভার্ব। বলতেছে যে ভার্বের সকল টেন্স গঠন করা সম্ভব, অর্থাৎ 12টা টেন্স গঠন করা সম্ভব, সে হলো ডাইনামিক ভার্ব। আর যে ভার্বের 12টা টেন্স গঠন করা সম্ভব নয় সেটা হলো স্ট্যাটিক ভার্ব। তাহলে স্ট্যাটিক ভার্বের কোন কোন টেন্স গঠন সম্ভব নয়, একটা হলো কন্টিনিউয়াস টেন্স গঠন সম্ভব নয়, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করা সম্ভব নয়। তাহলে যখন আপনাকে স্ট্যাটিক ভার্ব দিয়ে কন্টিনিউয়াস টেন্স করতে বলবে, তখন আপনি কন্টিনিউয়াস টেন্স না করে এক ধাপ উপরে গিয়ে কি করবেন, ইনডিফিনিট টেন্স। স্ট্যাটিক ভার্বগুলো মুখস্থ রাখতে হবে, সি, ফিল, হিয়ার, টেস্ট, স্মেল, লুক, অ্যাপিয়ার, এরপরে লাইক, লাভ, হেট, টেস্ট, এরা হলো স্ট্যাটিক ভার্ব। এখন আপনাকে এরকম সেন্টেন্স দিছে, বলতেছে আই অ্যাম ফিলিং হেডেক, আই অ্যাম ফিলিং হেডেক। ওকে, আই অ্যাম ফিলিং হেডেক নাও। নাও দেয়া আছে, আপনি জানেন যে নাও থাকলে কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আপনি আই অ্যাম ফিলিং করলেন, কিন্তু মনে করলেন এটা কারেক্ট, কিন্তু না, এটা আসলে ইনকারেক্ট। কেন ইনকারেক্ট, এখানে ফিল আছে। ফিল হলো স্ট্যাটিক ভার্ব। ফিল কোন ভার্ব, স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব এরা স্টেট বা অবস্থা বোঝায়, মানসিক অবস্থা, মনের স্টেট বা অবস্থা বোঝাবে। অথবা এদেরকে বলা হয় ভার্ব অফ পারসেপশন, এরা হলো অনুমান বোঝাবে, ভার্ব অফ পারসেপশন। তাহলে স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, আপনাকে এক ধাপ উপরে যাইতে হবে, এক ধাপ উপরে গিয়ে করতে হবে ইনডিফিনিট। আমরা যখন টেন্স পড়ি তখন আমরা আগে ইনডিফিনিট পড়ি, তারপরে কন্টিনিউয়াস পড়ি। তার মানে কন্টিনিউয়াস এর উপরে যে থাকে সে হলো ইনডিফিনিট। আপনি বলতে পারবেন না আই অ্যাম ফিলিং হেডেক, বলতে হবে আই ফিল হেডেক। আপনার বলতে হবে আই ফিল হেডেক নাও, আই ফিল হেডেক না, কন্টিনিউয়াস টেন্স হয় না। আচ্ছা, এরপরে বাকি যেগুলো আছে এই বিষয়গুলো আপনারা সব পড়ে নেবেন। আমি সরাসরি চলে গেলাম এক্স কোশ্চেনে 5 এ। এক্স কোশ্চেন 5, এক্স কোশ্চেন 5 এ একটা অন্য রুলস এর एग्जांपल এখানে চলে আসছে। এক্স কোশ্চেন যে 5 যেটা দেয়া আছে, এটা আসলে এক্স কোশ্চেন 5 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 5, হ্যাঁ 4 5, তারপরে এখানে আরেকটা আছে 13 নাম্বার, 4 5 আর হলো 13, 4 5 13, এরা হলো সাবজাংটিভের রুলস ফলো করে। সাবজাংটিভ জিনিসটা কি একটু আলোচনা করি। সাবজাংটিভ নিয়ে আমাদের 13 নম্বর লেকচার শিটে আলোচনা আছে, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। কত প্রকার সাবজাংটিভ হয়, কি কি ব্যতিক্রম আছে, এটা সেটা। আজকে শুধু সামান্য কিছু কথা বলে রাখি, সেটা 5 নাম্বার एग्जांपल লিখতেছি আমি। আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার, আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। 5 নাম্বার एग्जांपल দেখলে আপনারা সবাই দেখবেন যে এখানে বলতেছে আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে হি গো কেন হবে, গোস কেন হবে না? সারা জীবন দেখে আসলাম থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে গো হচ্ছে, গোজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বলতেছি। এটা হলো সাবজাংটিভের রুলস ফলো করে। তাহলে সাবজাংটিভ জিনিসটা কি, প্রথমে একটা সাবজেক্ট থাকে, এরপরে সাবজাংটিভ ওয়ার্ড থাকে। সাবজাংটিভ ওয়ার্ড এটা ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অন্য কেউ হতে পারে। একটা সাবজাংটিভ ওয়ার্ড থাকে, এরপরে একটা দ্যাট থাকে। তবে কখনো কখনো এই দ্যাট উজ্জ্ব থাকতে পারে, দ্যাট থাকতেও পারে, আবার কি হতে পারে, উজ্জ্ব হতে পারে। তবে কনফার্ম হয়ে নেবেন এরপরে আলাদা আরো একটা সাবজেক্ট থাকে, এরপরে আলাদা একটা কি থাকে, সাবজেক্ট থাকে।
এই সাবজেক্টের পরে আপনি যেই ভার্ব বসাবেন সেটা হবে ভার্বের বেস ফর্ম। সেটা কি হবে? ভার্বের বেস ফর্ম। ওই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আছে না প্লুরাল আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট ফিউচার কিচ্ছু যায় আসে না। আমি বলবো সাবজাংটিভের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? সাবজাংটিভের ক্ষেত্রে এই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম। ভার্বটা কি হবে? verb হবে। এখানে গো কেন হচ্ছে? গো কেন হচ্ছে তার কারণ হচ্ছে এই গোর আগে শুড আছে এবং কিন্তু শুডটা উচ্চ আছে। গোর আগে কি আছে? শুড আছে, কিন্তু শুডটা কি আছে? উচ্চ আছে। আসলে সেন্টেন্সটা হইলো আই সাজেস্ট দ্যাট হি শুড গো দেয়ার। সেন্টেন্সটা হলো আই সাজেস্ট দ্যাট হি শুড গো দেয়ার। আমি সাজেশন দিচ্ছি যে তার সেখানে যাওয়া উচিত, কিন্তু শুডটা আমরা লিখবো না, বলবো না, আমরা জানবো যে শুড কি আছে? উচ্চ আছে। ঠিক আছে? সাবজেক্টিভে শুড উচ্চ থাকে। এখানে বলতেছে সাবজেক্ট, সাবজেক্টিভ আর দ্যাট, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। কেন বেস ফর্ম? কারণ এইখানে শুড উচ্চ থাকে, এখানে শুড থাকে কিন্তু কি হিসাবে থাকে? উচ্চ থাকে। আশা করি সবাই বুঝতে পারলেন। তাহলে আমরা জানি শুড হলো মডাল, মডালের পরে বসে ভার্বের বেস ফর্ম। শুড একটা মডাল, মডালের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে শুড গোস করা যায় না, কি বলতে হয়? শুড গো, শুড গো, ক্যান গো, উইল গো, শ্যাল গো। মডালের পরে বসাতে হয় ভার্বের বেস ফর্ম। আবারও বলছি, সাবজাংটিভের একটা স্ট্রাকচার আছে, সেটা হলো সাবজেক্ট, তারপর সাবজাংটিভ ওয়ার্ড, তারপরে দ্যাট। এই দ্যাট কখনো কখনো উচ্চ থাকতে পারে, তবে এরপরে অবশ্যই অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম অথবা নাউন থাকবে। এরপরে আমরা কি ইউজ করব? ভার্বের বেস ফর্ম। ভার্বের ঠিক আছে? সাবজাংটিভের আরো কিছু রুলস আছে, এটা আমরা 13 নম্বর লেকচার, সেটা যেদিন সাবজাংটিভ পড়বো সেদিন পড়বো। আজকে এতটুকু জানলে যথেষ্ট। আচ্ছা, যা যা আলোচনা করলাম এতক্ষণ, যা যা আলোচনা হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারেন তাহলে এসএমএস করে জানান, আর যদি বুঝতে না পারেন তাহলেও এসএমএস করে বলেন যে আরেকবার বলতে হবে, বুঝিনি এটা সেটা, আরেকবার চেষ্টা করে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আর এসএমএস দিতে হবে না, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখলাম, একজন এসএমএস করছিল আমাকে 4 নাম্বার 5 নাম্বার, 4 নাম্বারেও আছে, এটা হলো সাবজাংটিভ। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, তারপরে আছে অ্যাডমিশন অফিস। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, তারপরে অ্যাডমিশন অফিস, পুরোটা মিলে সাবজাংটিভের রুলস পড়তেছে। সুতরাং এখানে অফিসের পরে কনফার্ম হবে, ভার্বের সাথে এসিএস দেওয়া যাবে না। এরপরে পরের পেজে যাই, পরের পেজে আছে হলো 13 নাম্বার। 13 নাম্বার বলতেছে দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট, দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট, দ্যাট আছে, তারপর আবার অল দ্য স্টুডেন্টস, আলাদা একটা সাবজেক্ট আছে। ঠিক আছে? এরা হলো সাবজাংটিভের রুলস। সুতরাং আপনার কি করতে হবে? আপনার শুধুমাত্র ভার্বের বেস ফর্মের প্রয়োজন। ক্লিয়ার? তাহলে টুক করা যাবে না, কি করতে হবে? টেক করতে হবে। এরপরে 17 নাম্বার, একজন বললো যে 17 নাম্বার কিভাবে কি অ্যান্সার হলো। 17 নাম্বার, হাউ লং ডু ইউ নো হার। আচ্ছা, বলতেছে কোনটা রং সেন্টেন্স, কোন সেন্টেন্সটা সঠিক নয়। তাহলে হাউ লং, আপনি মনে রাখবেন হাউ লং থাকলে পারফেক্ট টেন্স করতে হবে। কোন টেন্স করতে হবে? পারফেক্ট। আচ্ছা, একটু এদিকে দেখি সবাই। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসে ফর বা সিন্স বসে। কি বসে? ফর অথবা সিন্স। যদি ফর যুক্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে চান তাহলে আপনার প্রশ্ন করতে হবে হাউ লং দ্বারা, আর যদি সেন্স যুক্ত সেন্টেন্সকে প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে হবে সিন্স হোয়েন দ্বারা। আবারও বলতেছি, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বসে? ফর আর সিন্স। প্রেজেন্ট পারফেক্টে আর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসে ফর আর সিন্স। তাহলে ফর যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে পড়তেছে। এটাকে যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে আপনার বলতে হবে হাউ লং হ্যাজ হি বিন রিডিং, হাউ লং হ্যাজ হি বিন রিডিং। আর যদি আমি বলি সে সকাল থেকে পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই তাহলে আমার বলতে হবে সিন্স হোয়েন হ্যাজ হি বিন রিডিং। তাহলে আপনার বলতে হবে সিন্স হোয়েন হ্যাজ হি বিন রিডিং। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই 17 নম্বরে হাউ লং আছে, বি নাম্বার 17 বি হাউ লং আছে, কিন্তু ওরা পারফেক্ট টেন্স না করে ওরা করছে ইনডিফিনিট। হাউ লং থাকা সত্ত্বেও পারফেক্ট না করে কি করছে? ইনডিফিনিট। এই জন্য এটা রং বা ইনকারেক্ট বা ভুল।
এরপর সবাই 19 নম্বর প্রশ্নে দাগ দেন। 19 বলতেছে উই শ্যাল রিটার্ন বিফোর দ্য সান সেটস, বিফোর দ্য সান সেটস। আর বলা হচ্ছে উই শ্যাল রিটার্ন, এটা হলো ফিউচার টেন্স। উই শ্যাল রিটার্ন এটা হলো ফিউচার। এক পাশে যদি ফিউচার থাকে, এক পাশে যদি ফিউচার থাকে তাহলে আরেক পাশে ফিউচার করা যাবে না, ওটাকে করতে হবে প্রেজেন্ট। উভয় পাশে ফিউচার করা যায় না। ইংরেজি গ্রামারে আমরা জানি ডাবল নেগেটিভ হয় না, ডাবল কম্পারেটিভ হয় না, ডাবল সুপারলেটিভ হয় না। ঠিক তেমনি ডাবল এপাশে ওপাশে উভয় পাশে ফিউচার টেন্স করা যাবে না, ডাবল ফিউচার করা যাবে না। এক পাশে যদি ফিউচার হয় অপর পাশে প্রেজেন্ট করতে বাধ্য। এক পাশে, আবার বলছি, এক পাশে যদি ফিউচার থাকে অপর পাশে প্রেজেন্ট করতে বাধ্য। আচ্ছা, প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা শেষ আমাদের। আমরা এখন যাব পাস্ট টেন্স, সরি প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা শেষ। এখন আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলতেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছে যে কোনো বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে বোঝাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছে বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে, বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে এরকম যদি বোঝায় তাহলে তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনবো কি দেখে? আমরা তিন ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনতে পারি। এক হলো বাংলার মার্কার, ইংরেজির মার্কার, আর একটা হলো স্ট্রাকচার। বাংলার মার্কার, ইংরেজির মার্কার, আর একটা হলো স্ট্রাকচার। ইংরেজির মার্কার গুলো কে কে থাকে? ইংরেজির মার্কার যদি চিনতে চান, তিন নাম্বার পেজ, তিন নাম্বার পেজে, এখানে তিন নাম্বার পেজে, তিন নাম্বার পেজে ইংলিশ মার্কার গুলো দেওয়া আছে। বলতেছে নাও, তারপরে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, স্টিল। ওখানে নতুন করে আরেকটা ওয়ার্ড লিখে রাখবেন, সেটা হলো রাইট নাও। তারপরে কি বললাম? রাইট নাও, নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, স্টিল, অ্যাট দিস মোমেন্ট। এইগুলো যদি থাকে তাহলে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বাধ্য। শর্ত থাকে যে ভার্বটা যদি স্ট্যাটিক ভার্ব হয় তাহলে আর কন্টিনিউয়াস করা যাবে না, অ্যাকশন করে যাবে। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ মার্কার। এবারে যদি আমি বাংলায় যাই তাহলে বাংলায় এরকম বলবে খাচ্ছি যাচ্ছি, খাচ্ছি যাচ্ছি, ছয়ে ছয়ে রস্বই। ফার্স্ট পারসনের ক্ষেত্রে খাচ্ছি, সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হবে? খাচ্ছে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি হচ্ছে? খাচ্ছি। সেকেন্ড পারসনে কি? খাচ্ছে, যাচ্ছে, পড়ছে। আচ্ছা, সরি, থার্ড পারসনের ক্ষেত্রে খাচ্ছে, আর সেকেন্ড পারসন হলে তুমি খাচ্ছো, তুমি খাইতেছো, তোমরা খাচ্ছো, তোমরা খাইতেছো। তাহলে এরকম ছয়ে ছয়ে রস্বই অথবা তেসি বা তেসো হবে, তেসি বা তেসো, হয় ছয়ে ছয়ে অথবা ত আর স। খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, অথবা খাইতেছি, যাইতেছি, পড়িতেছি। ঠিক আছে? এরকম যদি আমরা পাই তখন আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন যদি বলে যে আচ্ছা, তাহলে বাংলার মার্কার গুলো আমরা দেখলাম। বাংলার মার্কার গুলো কি পাচ্ছি? ছয়ে ছয়ে অথবা তেসো বা তেসি, এরকম পাচ্ছি। খাইতেছো, যাইতেছো, খাইতেছি, যাইতেছি, পড়িতেছি, ঘুমাইতেছি, এগুলো থাকলে আমরা তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা আসি স্ট্রাকচার। স্ট্রাকচার দেখে আমি কিভাবে চিনবো যে এটা কোন টেন্স? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারও জানতে হবে, আমার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারও জানতে হবে। অ্যাক্টিভের স্ট্রাকচার কি বলতেছে? অ্যাক্টিভের স্ট্রাকচার বলতেছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, সাবজেক্ট, তারপরে কি হবে? এম ইজ আর, এরপরে হবে ভার্ব প্লাস আইএনজি। এম ইজ আর, এরপরে হবে ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট, তারপরে এম ইজ আর। আমরা জানি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে যাই কোনো অক্সিলারিকে বাদ দেওয়া যাবে না, যে ছিল তাকে বসাতেই হবে। এরপরে আমরা যেটি করব সেটি হলো ভি3, কিন্তু ভি3 ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ না কি দিব? অক্সিলারি। তাহলে অক্সিলারি ভার্ব একটা কি হলো? বিং। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পাইলাম সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্ব প্লাস আইএনজি। প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট, এম ইজ আর, তারপরে বিং প্লাস ভি3, বিং প্লাস ভি3। ওকে, আচ্ছা।
এখন সবাই শিটে যাই। শিটে প্রথমে বলতেছে টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন দ্যাট ইজ কন্টিনিউ, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন দ্যাট ইজ কন্টিনিউ। 3 নম্বর পেজে, 3 নম্বর পেজে এখানে বর্তমানে কোনো কাজ চলছে বা চলিতেছে যদি এরকম বোঝাতে চাই তাহলে আমার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। 2 নম্বরে যেটা আছে সেটা হলো টু ইন্ডিকেট নিয়ার ফিউচার, টু ইন্ডিকেট নিয়ার ফিউচার, অর্থাৎ নিকট ভবিষ্যতে কোনো কাজ সম্পন্ন হবে কিন্তু তাকে ভবিষ্যতে না রেখে তাকে এক ধাপ আগিয়ে নিয়ে এসে কি করবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবে। যেমন ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি আগামী সপ্তাহে বা আগামী কয়েকদিনের মধ্যে যদি কক্সবাজার যায়, সাজেক যায় বা সেন্ট মার্টিন যায়, তাহলে এরা দেখা হলে খালি বলবে যে যাচ্ছি রে যাচ্ছি রে যাচ্ছি রে। ঠিক আছে। বলবে না যে আমি আগামী সপ্তাহে ওখানে যাব, কক্সবাজার যাব, না বলে কি বলবে, কক্সবাজার যাচ্ছি। এই যে যাচ্ছি যাচ্ছি করবে তার মানে ঘটনাটা বর্তমানে ঘটতেছে না, ঘটনা ঘটবে ফিউচারে, কিন্তু তাকে কি করা হচ্ছে, প্রেজেন্টে আনা হচ্ছে। তাহলে টু ইন্ডিকেট নিয়ার ফিউচার, ভবিষ্যতের কোনো কাজ বর্তমান রূপে দেখাতে প্রেজেন্ট ইনডিফিনিট করি না, আমরা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। এরপরে 3 নম্বর পেজের অপর পেজ পৃষ্ঠায় গেলে আপনি দেখতে পাবেন 3 নম্বর পেজের, ঠিক আছে, অপর পাশে ডান পাশের কলামে যেটা আছে সেটা বলতেছে কি, চেঞ্জিং সিচুয়েশন যদি পরিবর্তনশীল অবস্থা বোঝায়। যেমন ইংরেজি ক্লাস করার ফলে ইংরেজিতে উন্নতি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে বলতে হবে হি ইজ ইমপ্রুভিং ইন ইংলিশ। চেঞ্জিং সিচুয়েশন পরিবর্তনশীল অবস্থা বোঝালে তখন আমরা তাকে বলবো কি, কন্টিনিউয়াস টেন্স। এরপর এগুলো আমরা আলোচনা করেছি। তারপর বলতেছে পুনরায় পুনরায় সংগঠিত হচ্ছে, নিচে দেওয়া আছে পুনরায় পুনরায় সংগঠিত হচ্ছে, বারবার টাকা যাচ্ছে, বারবার শাড়ি কিনে যাচ্ছে, গয়না যাচ্ছে, ঘুরতে যাইতে চাচ্ছে, এরকম যদি বোঝাই তাহলে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরেটা দেয়া আছে ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশন মানে হলো স্ট্যাটিক ভার্ব। ভার্ব অফ পারসেপশন মানে কি, স্ট্যাটিক ভার্ব। তাহলে আমরা বলবো স্ট্যাটিক ভার্বে কন্টিনিউয়াস টেন্স করা যায় না, ইনডেফিনিট করতে হবে। সি ফিল হিয়ার লুক স্মেল বলতেছে ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশন মানে হলো স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্বে কি করা যায় না, কন্টিনিউয়াস টেন্স করা যায় না, আপনার কি করতে হবে, ইনডেফিনিট টেন্স করতে হবে। এখানে আপনি কয়েকটা সেন্টেন্সে দাগ দেন, সেটা হলো যে 26 নম্বর আর 29 নম্বর, 26 29। পরের পেজে চলে গেলাম আমরা। পরেরটাতে যেটা আছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতেছে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতেছে কোনো কাজ হয়ে গেছে বা ঘটে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। অতীতে কোনো ক্রিয়া সংঘটিত হয়েছে, কোনো কাজ ঘটে গেছে বা সংঘটিত হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, যদি এরকম বোঝায় তাহলে আমরা তাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা সবাই এসএসসি পাস করেছি, আমরা জেএসসি দিয়েছি, পিএইচসি দিয়েছি, তাহলে আমরা অনেক আগেই এসএসসি জেএসসি পাস করেছি, কিন্তু তার সার্টিফিকেট তার মার্কশিট এখন আমরা সযত্নে রাখি, ওগুলো নিয়ে ঘুরি, কারণ কি, সেটা এখনো কাজে লাগতেছে। তাহলে কোনো ক্রিয়া অতীতে সংঘটিত হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, এরকম বোঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে। এছাড়া চাইলে একটু হাসির ছলে এরকম আর কি আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের দেখা যায় যে আশেপাশে পরিচিত জনের মধ্যে অনেকেই থাকে কেউ কারো কারোর জন্য হাত টাত কাটে, তাই নাকি, এর ওর জন্য কি করে, হাত কাটে। জানুয়ারি মাসে হাত কাটতেছে, ফেব্রুয়ারি আসতে না আসতে দেখা যাচ্ছে যার জন্য হাত কাটতেছে সে ব্যক্তি আর নাই, কিন্তু হাতের কাটার যে ক্ষত, কাটার যে দাগ, এটা কি হয়, থেকে যায়। তাহলে এভাবে বলতেছে মানে অতীতে কোনো ক্রিয়া সংঘটিত হয়েছে কিন্তু তার ফলাফল তার চিহ্ন এখনো বর্তমান আছে, যদি এরকম বোঝায় তাহলে আমরা তাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, সেন্সটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো কিভাবে, কি কি দেখে চিনবো যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথম কথা বলতেছে ইংরেজি কিছু মার্কার আছে, এই মার্কার দেখে আপনি চিনতে পারবেন এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংলিশে মার্কার গুলো কি কি এখানে শীটে দেওয়া আছে, এটা মুখস্থ রাখা আপনাদের কাজ। ইংলিশ মার্কার জাস্ট, জাস্ট নাও, সবাই একটু জাস্ট নাওর দিকে দাগ দিই, জাস্ট নাওর নিচে দাগ দিই, কারণ আমরা জানি নাও থাকলে হয় কন্টিনিউয়াস টেন্স, নাও থাকলে কি হয়, কন্টিনিউয়াস টেন্স, কিন্তু জাস্ট নাও থাকলে হয় পারফেক্ট টেন্স। তাহলে এগুলো যা যা দেওয়া আছে সবগুলো মুখস্থ করা আপনাদের কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এরকম মার্কার থেকে প্রশ্ন হয় তাহলে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এদের মার্কার সবচেয়ে বেশি। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, আপ টু নাও, আপ টু প্রেজেন্ট, আপ টু দ্য মোমেন্ট, সো ফার, এগুলো যদি থাকে তাহলে আমরা তাকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ইংরেজিতে মার্কার দেখে চেনা যায়, আবার বাংলাতেও মার্কার দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনা যায়। যেমন
খেয়েছি গিয়েছি পড়েছি করেছি ঘুমিয়েছি এরকম বোঝাবে। খেয়েছি গিয়েছি পড়েছি ঘুমিয়েছি, অর্থাৎ কোনো কাজ অলরেডি ঘটে গেছে। খেয়েছি গিয়েছি পড়েছি ঘুমিয়েছি যদি এরকম বোঝায় তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার এটা গেল অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে, কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে বলবে খাইনি যাইনি পড়িনি ঘুমাইনি। খাইনি যাইনি পড়িনি ঘুমাইনি পাইনি এরকম বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবারও বলতেছি, ইংরেজি মার্কার দেখে যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবো, ঠিক তেমনি বাংলা মার্কার আছে। বাংলা মার্কারটা কি? বাংলা মার্কার হলো কি খেয়েছি গিয়েছি পড়েছি ঘুমিয়েছি, এসি এসি এসো বা এসে এরকম থাকবে, এসি এসো এসে। আর ইংরেজি মার্কার তো বললাম। এরপর আমরা দেখি স্ট্রাকচার। স্ট্রাকচার দেখেও আমরা পারফেক্ট টেন্স চিনতে পারবো। একটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, আরেকটা হলো প্যাসিভের স্ট্রাকচার। অ্যাক্টিভের স্ট্রাকচার বলতেছে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে হলো ভি থ্রি। সাবজেক্ট তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভি থ্রি। প্যাসিভের স্ট্রাকচার বলতেছে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, কোনো একটা অক্সিলারিকে বাদ দেওয়া যায় না। প্যাসিভ ভয়েস করতে গেলে পারফেক্টের জন্য বিন লাগে। প্রত্যেকটা পারফেক্টের জন্য কি লাগবে? বিন, তারপরে বসে ভি থ্রি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমরা দেখে নিব। অ্যাক্টিভের স্ট্রাকচার আর প্যাসিভের স্ট্রাকচার আলাদা। হ্যাভ হ্যাজ, তারপরে ভি থ্রি। প্যাসিভে গেলে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে হলো ভি থ্রি। হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে হলো ভি থ্রি। আচ্ছা, লেখা হলে আপনার শিটে যাবেন। শিটে গেলে দেখতে পাবেন যে দেয়া আছে স্ট্যাটিক ভার্বের কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা সম্ভব হয় না, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হয়। আমরা জানি স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। শুধু কন্টিনিউয়াস যেমন হয় না, ঠিক তেমনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হয় না। স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। শুধু কন্টিনিউয়াস যেমন হয় না, ঠিক তেমনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয় না। তাহলে এখানে एग्जांपल দেয়া আছে, বলতেছে কি আই হ্যাভ বিন নোয়িং হিম ফর 7 ইয়ার্স। আই হ্যাভ বিন নোয়িং হিম ফর 7 ইয়ার্স। নো হলো একটা স্ট্যাটিক ভার্ব। নো কোন ভার্ব? স্ট্যাটিক ভার্ব। এখানে আপনি হ্যাভ বিন নোয়িং করতে পারবেন না। হ্যাভ বিন নোয়িং করা যাবে না, কারণ নো হলো স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যায় না। তাহলে কি করতে হবে? এক ধাপ উপরে যাইতে হবে। কয় ধাপ উপরে? এক ধাপ। আমরা যখন শুরুতে পড়তেছিলাম তখন আমরা পড়েছি যে কন্টিনিউয়াস না হলে আমরা ইনডিফিনিট করি। কন্টিনিউয়াস না হলে কি করি? ইনডিফিনিট। এবারে আমরা বলতেছি পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। পারফেক্ট কন্টিনিউয়াসের বদলে আমরা কি করব? পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসের বদলে আমরা কি বলবো? পারফেক্ট। এই হ্যাভ বিন নোয়িং করা যায় না, কিন্তু আমি চাইলে বলতে পারি আই হ্যাভ নোন। আই হ্যাভ নোন। ঠিক আছে? হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাজ প্লাস ভি থ্রি, পারফেক্ট করা যাবে। তাহলে এখানে হ্যাভ প্লাস ভি থ্রি বা হ্যাজ প্লাস ভি থ্রি এটা করা যাবে। এটা গেল পারফেক্ট টেন্স। আচ্ছা, নামাজের জন্য সময় দিচ্ছি, আর একটা রুলস পরে সময় দিব। এরপরে নিচে একটা নোট দেয়া আছে। এই শীটে কি দেয়া আছে? একটা নোট দেয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ নেভার ইউজড উইথ অ্যাডভার্বস অফ পাস্ট টাইম। যদি অতীতের কোনো কথা উল্লেখ থাকে তাহলে আপনি তাকে প্রেজেন্ট পারফেক্ট করতে পারবেন না। এরা আসে বেশিরভাগ সময় এদেরকে আসে ট্রান্সলেশনে। বলতে বলতে এরকম, গতকাল সে ঢাকা গিয়েছে, অথবা সে গতকাল ঢাকা গিয়েছে। তাহলে আপনি যখন এখানে গিয়েছে, খেয়েছে, পড়েছে, ঘুমিয়েছে পান, তখন আপনি তার চিন্তা থাকে যে আপনি কি করবেন? প্রেজেন্ট পারফেক্ট। আপনার মনে হবে এরকম করবেন, হি হ্যাজ গান টু ঢাকা। হি হ্যাজ গান টু ঢাকা ইয়েস্টারডে। হি হ্যাজ গান টু ঢাকা ইয়েস্টারডে। তাহলে এখানে গিয়েছে, 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 খেয়েছে, পড়েছে, ঘুমিয়েছে, এগুলো থাকলে পারফেক্ট করতে হয়, আপনি পারফেক্ট করে দিলেন। কিন্তু আসলে অ্যান্সারটা ভুল হলো। কেন ভুল হলো? কারণ এখানে উল্লেখ আছে ইয়েস্টারডে। কি আছে? ইয়েস্টারডে। সে ঢাকা গেছে, ভালো কথা। কবে গেছে? গতকাল। কবে গেছে? গতকাল। কোনো কাজ যদি 1 সেকেন্ড আগেও সংঘটিত হয়, 1 সেকেন্ড অ্যাগো, এটা যারা মার্কার দিয়ে যদি বোঝায় যে অতীতকালে সংঘটিত হয়েছিল, অতীতকালে সংঘটিত হয়েছিল, তখন তাকে আর প্রেজেন্ট করা যাবে না, তখন তাকে পাস্টেই করতে হবে। এখানে বাংলায় ছিল গতকাল, মানে আগে সংঘটিত। ইংলিশে দেওয়া আছে ইয়েস্টারডে। তাহলে আপনার এখন বলতে হবে হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। আচ্ছা, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। তাহলে কি পাইলাম এখানে? সে গতকাল ঢাকা গিয়েছে। যদিও গিয়েছে দেওয়া আছে, তবুও আমার কি করতে হবে? যেহেতু গতকাল মার্কারটা অতীতকালের উল্লেখ আছে, সেহেতু আপনার কি করতে হবে? ভার্বের 2 নাম্বার পাস্ট টেন্স করতে হবে। হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। আচ্ছা, আমরা 10 মিনিট নামাজের জন্য ব্রেক নিই। ওকে? এখন কত বাজে? আচ্ছা, এখন বাজে 8:40। ঠিক আছে, আমরা ঠিক 3টা 58, ঠিক আছে, 3টা 58 আমরা শুরু করব। সবাই নামাজ পড়ে নেন যারা নামাজ পড়বেন, আর না পড়লে
এমসিকিউ দেখেন।
আচ্ছা, নতুন করে আবার শুরু করি। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? সবাই কি কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। শুরু করি আমরা। আর আধা ঘন্টা খানিক, আধা ঘন্টার মধ্যে শেষ করছি নাকি? আচ্ছা, শীটে যাই। শীটে আমরা প্রথমে এতক্ষণ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আমাদের আলোচনা শেষ। এবারে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। হ্যাঁ, এবারে আমরা আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি জিনিস আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা বলবো যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে যদি বুঝাই। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে এরকম যদি বুঝাই, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে কোন টেন্স করতে বাধ্য? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমাদের ক্লাসটা শুরু হয়েছে 3টার দিকে, 3টায় ক্লাসটা শুরু হয়ে ক্লাসটা এখন পর্যন্ত চলছে বা চলিতেছে যদি এরকম বুঝাই, তাহলে আমরা সেটাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? যে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে এরকম যদি বোঝায়, তাহলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গতকাল সাকিব আল হাসান একটা পোস্ট করেছে, সেখানে সাকিব আল হাসান লিখছে যে 8 বছর ধরে 3টা শিশুকে, 3টা সন্তান চিলড্রেনকে লালন পালন করার জন্য, দেখে রাখার জন্য শিশিরকে ধন্যবাদ। ঠিক আছে? এখন সাকিবের তো বাচ্চা কাচ্চা 2টা, তাই না? একটা হলো, 2টাই মনে হয় মেয়ে নাকি? হ্যাঁ, কিন্তু ওরা 3টা শিশু বলতে একটা আবার সাকিব নিজেকেই বুঝাইছে। কত রোমান্টিক দেখছো, নিজেকেও শিশুর সাথে তুলনা করছে। এখন বলা হচ্ছে সাকিব বিয়ে করছিল, সাকিব আল হাসান আর শিশির আপু তারা বিয়ে করে 12-12-12-তে, অর্থাৎ 2012 সালের 12ই ডিসেম্বর। আর এখন হলো 2000 কত সাল? 20 সাল। তাহলে তারা কয় বছর ধরে সংসার করতেছে? 8 বছর। কয় বছর ধরে? 8 বছর। তাহলে ওই যে 12তে একটা কাজ তাদের একসাথে জীবন চলাটা শুরু হয়েছে, হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে যদি বুঝাই, তাহলে আমরা তাই কি করব? পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আবারও বলতেছি, 2012 সালে তাদের সংসার শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে এরকম বুঝাইলে, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে এরকম যদি বুঝাই, তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে অ্যাক্টিভের স্ট্রাকচার আর প্যাসিভের স্ট্রাকচার দেখি আলাদা করে। অ্যাক্টিভের স্ট্রাকচার বলতেছে আগে থাকে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে হয় ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে হলো ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। এরপরেরটা যদি দেখি, সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ দিতেই হবে। আমরা জানি প্যাসিভ ভয়েসে গেলে কোনো একটা অক্সিলারিকে বাদ দেওয়া যায় না। সাবজেক্ট, তারপরে হ্যাভ, হ্যাজ, তারপরে এই যে বিন ছিল, ওই বিনটাকেও দিতেই হবে। এখন আমরা যেহেতু প্যাসিভ ভয়েস করতেছি, সেহেতু বলবো ভি3 ছাড়া প্যাসিভ করা যায় না। কি ছাড়া প্যাসিভ করা যায় না? ভি3 ছাড়া প্যাসিভ করা যায় না। তাহলে আমি ভি3 দিলাম। এর আগে আমার যেটা করতে হবে, প্রত্যেকটা কন্টিনিউয়াস এর জন্য প্যাসিভ ভয়েসে একটা অক্সিলারি লাগে, তার নাম হলো বিং। প্রত্যেকটা কন্টিনিউয়াস এর জন্য প্যাসিভ ভয়েসে কি লাগে? বিং লাগে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বলতেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে বোঝাচ্ছে। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে যদি এরকম বোঝায়, তাহলে আমরা তাকে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটার অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি। আর যদি আমি প্যাসিভে যাই, তাহলে আমি বলবো সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে কি ভি3, কিন্তু তার আগে অবশ্যই কি লাগবে? বিং লাগবে। ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বাকি যে কথা আছে এগুলো আপনারা দেখে নেবেন। আমি চলে গেলাম সরাসরি সিন্স আর ফর এর ব্যবহারে। সিন্স এবং ফর এর ব্যবহার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো চেনা যাবে না। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে এরকম যদি বুঝাই। যেমন আমরা যদি একটু হাসি আলাপি আর কি চলে বলি, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেককে দেখা যায় যে কারো না কারোর সাথে একটা রিলেশনশিপে আছে, অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বা চলিতেছে। যদি এরকম বোঝায়, তাহলে আমরা তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স আর ফর ব্যবহৃত হয়। সিন্স অথবা ফর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্সও হতে পারে, ফরও হতে পারে।
এখন আমরা দেখি কখন সিন্স বসে আর কখন ফর বসে। তাহলে এখানে দেয়া আছে পিরিয়ড অফ টাইম, ডিউরেশন অফ টাইম, আর নিচেরটাতে দেয়া আছে কি পয়েন্ট অফ টাইম বা বিগিনিং টাইম। আচ্ছা, এত সব যারা বুঝবে না তাদের জন্য সহজ করে বলি, সিন্স বসবে কখন, যখন এই শুরুর সময়টা উল্লেখ থাকে, শুরুর সময়টা উল্লেখ থাকে তখন আপনার সিন্স বসাতে হবে। শুরুর সময় উল্লেখ নাই, শেষের সময় উল্লেখ নাই, ডিউরেশনটা উল্লেখ আছে। কি উল্লেখ আছে? ডিউরেশন, মানে কতক্ষণ ধরে, কাজটা কতক্ষণ ধরে, তখন এটা যদি বোঝাই তখন আমরা ফর ইউজ করব। কতক্ষণ ধরে এটা যদি বোঝাই তখন আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। আচ্ছা, দেখি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি পারি কিনা। এরকম বলতেছে, এ একজন ব্যক্তি, তার সাথে সি নামের আর একটা ব্যক্তির ফোনে কথা হয়। এখানে একটা ব্যক্তি বি, তার সাথে কথা হয় ডি নামের একটা ব্যক্তির। ওকে, এখন এ ব্যক্তি সির সাথে আগামীকাল দেখা করতে চায়। দেখা করতে চাই যখন, তখন বলতেছে কোথায় গিয়ে দেখা করবো, তখন এরকম সি বলতেছে আমি তো একটা কোচিং এ ক্লাস করি, কোচিং এর নিচে আসলে দেখা করা যাবে, বা প্রাইভেটে পড়ি, প্রাইভেটে ডি বলতেছে প্রাইভেট পড়ি, প্রাইভেট নিচে বিল্ডিং এর সামনে আসলে দেখা করা যাবে। এখন এরা যে ক্লাসটা করে, এরা যার কাছে পড়ে, সেখানে বেশ কয়টা শিফটে ক্লাস হয়, একটা মনে করে 9টায় হয়, 12টায় হয়, 4টায় হয়। এখন এই এ ব্যক্তি যখন সি কে জিজ্ঞেস করলো দেখা করব, তখন এ বললো কখন দেখা করব, তখন এ জিজ্ঞেস করছে যে তোমার ক্লাস কতক্ষণ ধরে হয়, তোমার ক্লাস কতক্ষণ ধরে হয়। কি বললো? তোমার ক্লাস কতক্ষণ ধরে হয়, ক্লাসটা কতক্ষণ ধরে হয়। তখন সি বলতেছে আমার ক্লাস 2 ঘন্টা ধরে হয়। কয় ঘন্টা ধরে হয়? 2 ঘন্টা ধরে হয়। এটা শোনার পরে সি বলল আচ্ছা আম্মা ডাকতেছে, এখন যাই, আর কথা বলা যাবে না, আর ফোন টোন দিও না। ফোন রেখে দিছে। এখন বলতেছে কি জিজ্ঞেস করেছিল? ও জিজ্ঞেস করেছিল তোমার ক্লাস কতক্ষণ ধরে হয়, কতক্ষণ ধরে হয়। ও বলল 2 ঘন্টা ধরে। এখন ফোন রাখার পরে এর মাথায় একটা বাড়ি পড়লো, বলতেছে হাই আল্লাহ, কি করলাম, আমি শুধু শুনলাম যে ক্লাস কয় ঘন্টা ধরে হয়, 2 ঘন্টা। এখন ওখানে তো ক্লাস হয় 3টা শিফটে, 9টায়, 12টায়, 4টায়। আমি কখন গিয়ে দাঁড়াবো নিচে, কখন গিয়ে নিচে দাঁড়াবো? তার মানে ও জানে না যে ক্লাস কখন শুরু হয় কখন শেষ হয়, ও শুধু জিজ্ঞেস করলো ক্লাস কতক্ষণ ধরে হয়। যদি কতক্ষণ ধরে হয় বুঝায়, তার মানে ও প্রশ্ন করেছিল ফর দ্বারা। কি দ্বারা প্রশ্ন করেছিল? ফর দ্বারা। আর ও শুধু জিজ্ঞেস করেছিল তোমার ক্লাস কতক্ষণ ধরে হয়, তোমার ক্লাস কতক্ষণ ধরে হয়, 2 ঘন্টা ধরে। তার মানে ও ফরের ইয়া জিজ্ঞেস করেছিল, শুরুরটাও জানে না, শেষেরটাও জানে না। ওকে, আচ্ছা, এখন বি আবার যখন ডি কে জিজ্ঞেস করলো, বি একটু চালাক চতুর, এ জিজ্ঞেস করছে তোমার ক্লাস কখন থেকে হয়, তোমার ক্লাস কখন থেকে, তোমার ক্লাস কখন থেকে শুরু হয়। এখন ডি আনসার দিচ্ছে আমার ক্লাস 4টা থেকে হয়। কয়টা থেকে হয়? 4টা থেকে। যখন শুনলো, শোনার পরে ফোন রেখে দিলে। এখন বি বলতেছে বাহ ভালোই হলো, 4টা থেকে ক্লাস হয়, দুপুরে খাবে, গোসল করবে, খাবে, তারপর ঘুমাবে, তারপরে 3টা 55-তে গিয়ে জায়গা মতো দাঁড়ায় থাকবে। তাই নয় কি? তাহলে একই প্রশ্নটা দুইজন করতেছে, দুইজনের প্রশ্নের ধরনটা কিন্তু আলাদা। যখন বি জিজ্ঞেস করলো, বি জিজ্ঞেস করলো কি তোমার ক্লাস কখন থেকে শুরু হয়, কখন থেকে শুরু হয়। তার মানে বি কি জিজ্ঞেস করেছিল? শুরুর সময়। কি জিজ্ঞেস করেছিল? শুরুর সময়। তার মানে বি প্রশ্ন করেছিল কখন থেকে, কখন থেকে, শুরুর সময়। বি জিজ্ঞেস করেছিল সিন্স দ্বারা, বলতেছে সিন্স হোয়েন, কখন থেকে, সিন্স হোয়েন, কখন থেকে। কিন্তু এই এ জিজ্ঞেস করেছিল হাউ লং, কতক্ষণ ধরে। কি জিজ্ঞেস করেছিল? হাউ লং, কতক্ষণ ধরে। এভাবে বোঝা গেল কি, বলতেছে যদি শুরুর সময়টা জিজ্ঞেস করে, কখন থেকে শুরু হয়, শুরুর সময়টা যদি থাকে তাহলে আপনার সিন্স ইউজ করতে হবে। আর শুরুর সময় উল্লেখ না থেকে যদি বলে যে কাজটা কখন থেকে হয়, কখন থেকে মানে শুরুর সময়, সরি। আর যদি বলে ক্লাসটা হয় কতক্ষণ ধরে হয়, যদি বলে কতক্ষণ ধরে হয়, কতক্ষণ ধরে, শুরুর সময়ও জানে না, শেষের সময়ও জানে না, তখন আমরা তাকে কি বলবো? ফর দ্বারা। কি দ্বারা প্রশ্ন করেছে? ফর দ্বারা। এখন আবার আসি, বলা হচ্ছে সাকিব আল হাসান আর শিশির আপু 8 বছর ধরে সংসার করতেছে। কয় বছর ধরে? 8 বছর। 8 বছর ধরে সংসার করতেছে। এই কথা যখন বলা হলো, তখন আমি জানি না ওরা সংসার কবে শুরু করেছিল, আমি জানি না আজকে কত সাল, কবে শুরু করেছিল সেটাও জানি না, আমি জানি না আজকে কত তারিখ কত সাল। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি সাকিব আল হাসান আর শিশির আপু 2012 সাল থেকে সংসার করতেছে। কত সাল থেকে? 2012 সাল থেকে। তার মানে কোনটা উল্লেখ আছে? শুরুর সময় উল্লেখ আছে। আবারও বলছি, যদি শুরুর সময় উল্লেখ থাকে তাহলে লাগবে সিন্স। শুরু শেষ কোনোটাই উল্লেখ নাই। যদি জিজ্ঞেস করে যে ডিউরেশনটা কত সময় ধরে আছে, তাহলে বলবো ফর। ওকে,
মিনিটের ঠিক তাই দেয়া আছে পিরিয়ড। বলা হচ্ছে আমরা যখন স্কুল কলেজে ছিলাম তখন আমরা 45 মিনিটের ক্লাস করতাম, তাই নয় কি? 45 মিনিট। তাহলে ক্লাসের ডিউরেশন কতক্ষণ, ক্লাসের পিরিয়ড কয় কয় মিনিটের? 45 মিনিটের। এটা এদের ক্ষেত্রে আমরা বলবো ফর। কিন্তু আমি যদি বলি ক্লাস শুরু হয় কখন থেকে, 8টা থেকে। শুরু হয় কখন থেকে? 10টা থেকে। তখন আমরা বোঝাচ্ছি শুরুর সময়, তার মানে কি সিন্স। ঠিক আছে? তাহলে শুরুর সময় উল্লেখ থাকলে সিন্স, আর যদি ডিউরেশন উল্লেখ থাকে তাহলে আমরা ইউজ করি ফর। এখন আমরা দেখব কিভাবে হুবহু কমন পাওয়া যাবে এরকম কিছু একটা বিষয় দেখি। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সকাল থেকে বৃষ্টি হয় না সকাল ধরে বৃষ্টি হয়, সকাল থেকে বৃষ্টি হয় না সকাল ধরে বৃষ্টি হয়, কি বলবেন? সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে। এই সকাল দুপুর সন্ধ্যা এদের আগে বসে সিন্স। বলতে হবে সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে। সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে। সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে। এই জন্য সকাল দুপুর সন্ধ্যা এদের আগে বসে সিন্স। সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে এদের আগে কি বসবে? সিন্স। এরপর বলতেছে 8 AM 8 PM। তাহলে সকাল 8টা থেকে, রাত 8টা থেকে। তাহলে 8 AM PM এদের আগে কি বসবে? সিন্স। সকাল 8টা থেকে, রাত 8টা থেকে এদের আগে কি বসে? সিন্স। এবার বলতেছে সকাল রাত উল্লেখ নাই, শুধু বলা আছে 8 ও ক্লক। কি বলা আছে? 8 ও ক্লক। এর আগেও বসবে সিন্স। সিন্স 8 ও ক্লক। সিন্স 8 ও ক্লক। তাহলে সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে এরকম বোঝালে সিন্স। সকাল 8টা থেকে, রাত 8টা থেকে সিন্স। আবার বলতেছে 8 ও ক্লক যদি থাকে 8টা থেকে, তখন আমরা বলবো সিন্স। 8টা ধরে বৃষ্টি হচ্ছে না, 8টা থেকে বৃষ্টি হচ্ছে, 8টা থেকে পড়তেছি। এরপরে আমি যেটি জানবো সেটি হচ্ছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কতদিন ধরে রাজশাহীতে আছেন, কতদিন ধরে রাজশাহীতে আছেন, তাহলে আমার বলতে হচ্ছে আমি 2015 সাল থেকে। কত সাল থেকে? 2015 সাল থেকে। তাহলে কখন থেকে, কতদিন থেকে? তাহলে আমি বলবো 2015 সাল থেকে। তাহলে আমার শুরুর সময়টা উল্লেখ থাকলে তখন আমরা বলবি সিন্স। তাহলে যদি দেখে যে এরকম এত সাল থেকে 2015, তারপরে আমার বলতে হবে সাল থেকে, 2015 সাল থেকে। ক্লিয়ার? তাহলে এত সাল থেকে, এত সাল থেকে এই 4টা 5টা দেখাচ্ছি, আর একটা আছে সেটা লাস্টেরটা, ওটা একটু পরে দেখাই। সকাল থেকে, দুপুর থেকে, সন্ধ্যা থেকে কি ইউজ করব? সিন্স। সকাল 8টা থেকে, রাত 8টা থেকে সিন্স। 8 ও ক্লক মানে 8টা থেকে, তখন আমি ইউজ করব সিন্স। এরপরে বলতেছে এত সাল থেকে, এত সাল থেকে এরকম যখন বোঝাবে তখন আমি কি ইউজ করতে বাধ্য? সিন্স ইউজ করতে বাধ্য। এবার আমরা দেখি ফর কখন ইউজ করব। বলা হচ্ছে শূন্যস্থানের পরে যদি একটা ডিজিট থাকে, শূন্যস্থানের পরে একটা কি আছে? ডিজিট। ডিজিট মানে অঙ্ক। ডিজিট মানে কি? অঙ্ক। পুরো একটা সাল না, একটা ডিজিট। যেমন 2 3 এরা কি এক একটা ডিজিট। শূন্যস্থানের পরে যদি একটা ডিজিট থাকে আর এইখানে যদি সময় গণনার একক থাকে, কে থাকে? সময় গণনার একক। মর্নিং, ইভিনিং, আফটারনুন এরা সময় গণনার কোনো একক না, এরা বোঝায় যে কোন পিরিয়ড, সকালের না বিকালে। এএম পিএম এরা বোঝায় যে অ্যান্টি মেরিডিয়ান না পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের আগে না পরে। অ্যান্টি মেরিডিয়ান পোস্ট মেরিডিয়ান দিয়ে কিন্তু সময় গণনা হয় না। 8 ও ক্লক। এবারে 2015 সাল থেকে। এখন আমি যেটা জানবো সময় গণনার একক তাহলে কারা? সময় গণনার একক বলতেছে আমরা যখন ক্লাস 5 এ ম্যাথ করেছিলাম তখন আমাদেরকে বিশাল একটা সংখ্যা দিত, দিয়ে বলতো এটা হলো সেকেন্ড, একে প্রথমে মিনিটে নিয়ে যাও, তারপরে ঘন্টায় নিয়ে যাও, তারপরে দিনে নিয়ে যাও, তারপরে সপ্তাহ, তারপরে মাস, তারপরে বছর। এই যা যা বললাম এরাই হলো সময় গণনার একক। যদি এরকম একটা ডিজিট থাকে, তারপর এরকম যদি সময় গণনার একক থাকে, ডে তার সাথে এস, তারপরে কি উইকস, তারপরে কি মান্থস, তারপরে কি ইয়ার্স, এগুলো যদি থাকে তাহলে আমি ফর দিব। আবারও বলতেছি দুইটার মধ্যে পার্থক্য দেখি। পার্থক্যটা যখন আমি ফর ইউজ করতে যাব তখন আমি দেখবো শূন্যস্থানের পরে একটা ডিজিট আছে, 2 3 4 5 6 7 8 9 এর একটা ডিজিট থাকবে। এই ডিজিটের পরে থাকবে সময় গণনার একক, তবে তার সাথে এস থাকবে। তার সাথে কি থাকবে? এস। এখানে ডিজিট যখনই একের চেয়ে বড় হবে, অধিকাংশ সময় আমরা দেখবো যে একের চেয়ে বড়, 2 না 1 নাই, 2 3 4 5 আছে, একের চেয়ে বড়, তখন এদের প্রত্যেকের সাথে কি হবে? এস যুক্ত হবে। পার্থক্যটা দেখি।
আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা আরেকবার দেখি। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কাউকে এসএমএস করতে হবে না, ওকে? আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো সিন্স আর ফর এর ব্যবহার। সিন্স কখন আমরা বসাই? আমরা বলতেছি যদি শুরুর সময়টা উল্লেখ থাকে, বিগিনিং পিরিয়ড, এই শুরুর সময়টা যদি, বিগিনিং টাইমটা যদি উল্লেখ থাকে, তখন আমরা কি ইউজ করি? আমরা সিন্স ইউজ করি। আর ফর কখন ইউজ করি? আমরা বলতেছি যখন ডিউরেশন বোঝায়, কাজটা কখন শুরু হয় কখন শেষ হয় এটা আমরা জানি না, কতক্ষণ ধরে চলে এটা জানি, তখন আমরা ফর ইউজ করি। দুটার মধ্যে পার্থক্য কি? সিন্স থাকলে এদের কারোর সাথে এস থাকে না। সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স আফটারনুনস করা যায় না। তাহলে সিন্স থাকলে কি করা যায় না? এস বসে না। আমরা কোনোদিন মর্নিংস দেখিনি, ঠিক আছে? সিন্স থাকলে কি থাকে না? এস থাকে না। কোনোদিন 8 AM 8 PM দেখিনি, 8 ও ক্লকস দেখিনি। আবার কোনোদিন এত সাল